ইন্টারিমটা কে? মাহফুজ সাহেব আর আসিফ সাহেব আর নাহিদ সাহেব কয়েকদিন আগ পর্যন্ত ইন্টারিমের অংশ ছিল না? ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? এই ইন্টারিমটা কে যাদের পিএস এপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে, মানে স্টুডেন্ট অবস্থায় উপদেষ্টা হওয়ার পর পিএস এপিএস 8 মাসে 400 কোটি টাকা নিয়ে বাইর হয়? এই ইন্টারিমটা কারা? ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপির নেতাদের পিছনে হাত দিয়ে বলে, বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে, যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে। এই ইন্টারিমটা আসলে কারা ভাই? এই ইন্টারিমটা আসলে কারা? আমি তো জানি না, বুঝতে পারছি না ইন্টারিমটা কারা। এই যে ইন্টারিম আব্দুল হামিদকে উড়ে যেতে দেয়, তাসিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো। একজন অপরাধীকে অপরাধীও বাদ দেন, ওনার নামে মামলা আছে কি নাই? মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে, স্থলবন্দর, নৌবন্দর এবং বিমানবন্দরে তার একটা সফট কপি চলে যাবে। এবং নিষেধাজ্ঞা ছিল। আরে ভাই, গত 15 বছর আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল, আমি কোথাও যাইতে পারি নাই। আচ্ছা, আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে, তারপর আমাকে যাইতে দেয় নাই। আচ্ছা, সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না, ওরা বেচারা তো 36 দিন আর আমাদের তো 17 বছর, আর আমাদের কোন কোন নেতার 50 বছর। তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না। তো এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন, এগুলার ভুক্তভোগী তো আমরা। তো আব্দুল হামিদ যাচ্ছে এনএসআই ডিজিএফআই এর অনুমোদন নিয়ে, বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা। এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আমব্রেলা নিয়ে আসবেন, আপনার একটা ছাতার নিচে আপনি সবকিছুকে ফিট ইন করানোর চেষ্টা করবেন, তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না। এবং এই ব্রড স্পেকট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো ওঠার কথা রাজনীতির মাঠে, সেই প্রশ্নগুলো হারিয়ে যায়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। কি করে আব্দুল হামিদ গেল? অথবা এর আগে যাদেরকে আমরা গণ অভ্যুত্থানের সময় খুব স্ট্রং রোল প্লে করতে দেখেছি, আরাফাত দেখেছি, নওফেল দেখেছি, ওবায়দুল কাদের দেখেছি, শেখ হাসিনা তো বাদই দিলাম। তো এরা কি করে পার হয়ে গেল? কোন পুলিশ অফিসার গুলি করলো? যে বুলেটগুলো পাওয়া গেছে নিহত এবং আহতদের গায়ে, সেই বুলেট কোন রাইফেল থেকে বের হয়েছে? সেই রাইফেলে ওই সময় কোন পুলিশ কর্মকর্তার হাতে ছিল? এই প্রশ্নগুলোর সুরাহা হওয়া কি উচিত নয়? কিন্তু এই প্রশ্নগুলোকে আমরা উঠতে দেখছি। তাসিন, এই প্রশ্নগুলোর সুরাহা কবে হবে? আমি একটু জিজ্ঞেস করতে চাই, মানে আপা যেভাবে করে আইভি রহমানকে ডিফেন্ড করছিলেন, মানে আপা আরাফাতদের মতন আমি ডিফেন্ড করি না, আমি জাস্ট একটা তুলনামূলক চিত্র দিছি। তাহলে আপা বলুক, আমি থেমে যাই। আমি তুলনামূলক চিত্র দিয়েছি। হামিদ পার হয়ে যায়, তাহলে ওই রাতেই কেন আবার তাকে গ্রেফতার করা হলো? না, আপা বলুক, শেষ হলে তাহলে আমি বলি। আপনি তুলনামূলক চিত্র দিছি। তাহলে আপা আপনি বলেন। তাসিন বলবেন। মানে আপনি যদি সুযোগ আমরা খুব বেশি সময় পাবো না কিন্তু এই অংশে। আচ্ছা, দেখেন, আমি কোন ইন্টারিম আপনি রাস্তা নিয়ে প্রশ্ন করেন না কেন? ইন্টারিমে তো আপনাদের প্রতিনিধি আছে এখনো। আপনি যদি, তাহলে আপনি বলেন, আমি আর কথা বলবো। ইন্টারিমে তো আপনাদের দুজন প্রতিনিধি এখনো আছে। না, বলবেন, তাসিন বলবেন। আমার তো ছিল, আমি তো দিতাম, আমাকে দিতে, আমিও তো দিতে পারতাম, আমি তো দেই নাই তখন। আপা, আচ্ছা তাসিন, আমি তো আপনার কাছ থেকে শিখবো, তাই না? আপনি যদি আমাকে এভাবে কাউন্টারিং শিখান, তাহলে না, আপনি আমাকে তাহলে কাউন্টার করেন, আমি তাহলে আপনার কাছ থেকে এটা শিখে যাই। আমি এটাই শিখতে চাই যে আপনি কাউন্টার দিতে থাকবেন, আমিও কাউন্টার দিব। আচ্ছা, দেখেন, আমি আপাকে কিন্তু প্রচন্ড রকম শ্রদ্ধা করি। আমি এই কথাটা মানে আগেও বলছি, আপা বারবার রেগে যান আমার উপর, আমি জানি না কেন রেগে যান। আমি আপনাকে বলি, আইভি রহমানকে আপা যেভাবে করে বলছেন, ডিফেন্ড শব্দটা উঠাই নিলাম। আপা বলছেন যে একা তিনি দাঁড়ায় ছিলেন নারায়ণগঞ্জে, তিনি শামীম ওসমানের বিরুদ্ধে একা নড়েছেন। আচ্ছা দেখেন, প্রশ্নটা বুঝেন, শামীম ওসমানের বিরুদ্ধে একা নড়লে তিনি আর বাকি সব পাপ থেকে মুক্ত, এটা কিভাবে প্রমাণ হয়? না, কিভাবে প্রমাণ হয়? আপনি যেই ওয়েতে আপনি এই টকশোটা আবার শুনবেন, কেটে ছাড়বেন, পাবলিক এটার উপর ডিসিশন দিবে। আপা যে কথাগুলো বলেছেন, আমি তো বলেছি যে ডিফেন্ড, আমি শব্দটা তুলে নিচ্ছি, পাবলিক এটার ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কিনা। আমার কাছে ভিডিও আছে, দেখেন, উনি 36 জুলাই, জুম করে দেখান এটা একটু, উনি 36 জুলাই কিভাবে করে দেখেন, কিভাবে করে পুলিশকে সাজাচ্ছেন, পুলিশ গুলো ছড়ে নাই দেখে, এটা পাবলিকের কাছে আছে। কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি, সেই বন্ধু তো যদি আপা কষ্ট পান, আমি তো বন্ধু এমনি বলতে চাই নাই। আপনি যখন
যিনি কিনা এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছড়ে নাই এটার জন্য পুলিশকে শাসিয়েছেন, তাকে যদি আপনি খুব ক্লিন ইমেজ প্রমাণ করতে চান এই টকশোতে বসে, এটা তো আমার গায়ে লাগে, আপারও গায়ে লাগা উচিত। কারণ এই আপার লোকজনদেরকেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তো আজকে আপা কোনো কথা বলতেছেন, কোনো স্ট্যান্ড নেন নাই কিন্তু এখনো। বলেছেন আপা নিষিদ্ধ চান কিনা, বলেছেন আপা তার নিবন্ধন বাতিল হতে চান কিনা, বলেন নাই কিন্তু, বলবেন না আমি জানি। কেন বলবেন না জানেন? কারণ হচ্ছে যে আপাদের পজিশনটাই হচ্ছে এরকম, আপারা জনগণকে কনফিউজ করতে চান, স্ট্যান্ড নিতে চান না। এবার আমি আপনাকে বলি, এই আওয়ামী লীগ 36 জুলাইয়ের পরের গল্প, নতুন গল্প না কিন্তু, জি 36 জুলাইয়ের পরের গল্প। যখন আওয়ামী লীগকে আপার ভাষ্য মতে যখন আওয়ামী লীগকে সাধারণ মানুষ লাল কার্ড দেখিয়েছে, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে হচ্ছে এই আওয়ামী লীগ খুন করেছে, কুপিয়ে খুন করেছে। তাহলে আপনার দলের একজন মানুষকে যদি আওয়ামী লীগ কুপিয়ে খুন করে, আপনি কেন এটার বিচার চাবেন না? আপনি কেন এই এরকম সন্ত্রাসী দল থেকে নিষিদ্ধের জন্য আপনি রাস্তায় আওয়াজ তুলবেন না? তার মানে কি আপনি এই লাশ নিয়ে রাজনীতি করতে চান? কিসের জন্য চান না? আমাদেরকে তো এটা জব দিতে হবে। কাজেই দেখেন, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, বারবার একটা কথাই বলেছি, জি, আমার বিরতি নিয়ে করার সময় হয়ে গেছে। আপার জি। দলের স্ট্যান্ড মির্জা ফখরুল সাহেব বলেছেন, দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। এখন এই স্ট্যান্ডের বিপরীতে যদি আপা পজিশন নিতে চান, নিতে পারে।